স্থানীয় সরকার মন্ত্রীর পদ থেকে সৈয়দ আশরাফুল ইসলামকে অব্যাহতি করা হয়েছে দপ্তরবিহীন। নতুন দায়িত্ব পেলেন খন্দকার মোশাররফ হোসেন, প্রবাসী কল্যাণে থাকবেন অতিরিক্ত দায়িত্বে। মাননীয় প্রধানমন্ত্রীকে আমার অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই। আমি আমার সর্বশক্তি নিয়োগ করে বাংলাদেশের পল্লী উন্নয়নের ব্যাপারে বলিষ্ঠ ভূমিকা রাখব। দেখছিলেন প্রধান শিরোনাম। রাত 11টার সময় সঙ্গে আছি আমি ইশরাত জাহান এবং আমি সাজিদ রাজু। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। ব্রাজিলের গম বিতরণ বিষয়ে হাইকোর্টের পর্যবেক্ষণ 26 জুলাই পর্যন্ত স্থগিত করলেন চেম্বার আদালত। রাজনৈতিক উদ্দেশ্যে এই রিট করা হয়েছিল, মন্তব্য অ্যাটর্নি জেনারেলের। নাশকতার 56 মামলায় ঈদের আগে জামিন পেলেন বিএনপির 4 নেতা। মির্জা ফখরুলের স্বাস্থ্য পরীক্ষার জন্য আবারও 5 সদস্যের মেডিকেল বোর্ড গঠনের নির্দেশ। ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু, আজ দেয়া হলো 13 জুলাইয়ের। সর্বোচ্চ সেবা দেওয়ার কথা জানালেন মন্ত্রী। ঈদে বিআরটিসি আগাম টিকিট বিক্রি শুরু কাল। এবং কাল সিরিজের প্রথম ওয়ানডেতে নামছে বাংলাদেশ দক্ষিণ আফ্রিকা। দারুণ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াই হবে, মন্তব্য দু দলের অধিনায়কের। পার্থক্য গড়ে দেবেন স্পিনাররা। অবশেষে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্ব হারালেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম। তাকে দপ্তরবিহীন মন্ত্রী করে ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেনকে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। একই সাথে অতিরিক্ত দায়িত্ব হিসেবে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়েও দায়িত্ব পালন করবেন তিনি। মঙ্গলবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত একনিক সভা শেষে এলজিআরডি মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার জোর গুঞ্জন ওঠে। গত দুদিনে এ নিয়ে সারা দেশে নানা আলোচনার পর অবশেষে বৃহস্পতিবার বিকেলে সৈয়দ আশরাফকে দপ্তরবিহীন মন্ত্রী এবং ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেনকে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রিপরিষদ সচিব মোশাররফ হোসেন ভূঁইয়ার সই করা এই সংক্রান্ত এক প্রজ্ঞাপনে বলা হয়, সৈয়দ আশরাফুল ইসলাম দপ্তরবিহীন মন্ত্রী থাকবেন এবং ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্বের পাশাপাশি অতিরিক্ত দায়িত্ব হিসেবে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়েরও দায়িত্ব পালন করবেন। 2014 সালের নির্বাচনে আওয়ামী লীগ জয়লাভের পর স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী হিসেবে শপথ নেন দলের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম। এর আগে 2009 সালে শেখ হাসিনার সরকারে একই মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন সৈয়দ আশরাফ। কিন্তু এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্ব নেওয়ার পর থেকেই তার বিরুদ্ধে নিয়মিত মন্ত্রণালয়ে না আসা সহ নানা অভিযোগ ছিল। বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর জাতীয় 4 নেতার অন্যতম সৈয়দ নজরুল ইসলামের সন্তান সৈয়দ আশরাফ ছাত্রজীবনী রাজনীতির সাথে যুক্ত হন। তিনি ছিলেন ময়মনসিংহ ছাত্রলীগের সাধারণ সম্পাদক। 1975 সালে জেলখানায় জাতীয় 4 নেতাকে হত্যার পর লন্ডনে চলে যান সৈয়দ আশরাফ। 1996 সালে দেশে ফিরে সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর আওয়ামী লীগ সরকারে তখন বেসামরিক বিমান চলাচল ও পর্যটন প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। এরপর প্রতিটি সংসদ নির্বাচনেই সংসদ সদস্য নির্বাচিত হয়ে আসছেন সৈয়দ আশরাফুল ইসলাম। প্রশ্ন আশিস, সময় সংবাদ, ঢাকা। এদিকে বিকেলে বঙ্গবন্ধু অ্যাভিনিউতে যুবলীগের ইফতার পার্টিতে যোগ দেন সৈয়দ আশরাফুল ইসলাম। তবে সেখানে মন্ত্রিত্ব থেকে অব্যাহতির বিষয়ে তিনি কিছুই বলেননি। ইফতার পার্টি শেষে সাংবাদিকরা তাকে দপ্তরবিহীন করার বিষয়ে প্রতিক্রিয়া জানতে চান। বারবার একই প্রশ্ন করলেও তিনি কোনো জবাব না দিয়ে সাংবাদিকদের ঈদের শুভেচ্ছা জানান। এর আগে মঞ্চে দেওয়া বক্তব্যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে মানুষ পোড়ানোর রাজনীতি থেকে সরে আসার আহ্বান জানান সৈয়দ আশরাফ। তিনি আরো অভিযোগ করেন, রমজান মাসেও বেগম খালেদা জিয়া মিথ্যাচার করছেন। গণতন্ত্র একটা প্রক্রিয়া, সেই প্রক্রিয়াকে রাজনৈতিক দল করে থাকতে হবে। আপনারা যদি সেই প্রক্রিয়াকে ব্যাহত করতে চান, এর ফলে কিন্তু নতুন রাজনৈতিক পরিবেশ কিন্তু সৃষ্টি হবে। তখন সে অশুভ শক্তির হাতে এই দেশের নিয়ন্ত্রণ চলে যাবে। তাই আমি খালেদা জিয়াকে অনুরোধ করব, আপনি আল্লাহর ওয়াস্তে রোজার দিন রোজা রেখে মিথ্যাচার আপনি পরিত্যাগ করুন।
এদিকে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্ব প্রাপ্তির বিষয়ে বিকেলে অবগত হয়েছেন বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন। বিকেলে ফরিদপুরে নিজ বাসভবনে সাংবাদিকদের দেয়া এক প্রতিক্রিয়ায় নতুন এই দায়িত্ব দেয়ায় তিনি প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান। একটা বৃহত্তর মন্ত্রণালয় এবং সাথে সাথে আমি আমার বর্তমান মন্ত্রণালয়ের দায়িত্ব আপাতত থাকব এবং এটা এমনই একটা মন্ত্রণালয় যেটা গ্রামের প্রতিটি গ্রামে, বাংলাদেশের প্রতিটি গ্রামে এখানে কাজ করার সুযোগ আছে। আমি আপনাদের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীকে আমার অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই যে উনি শেষ বয়সে আমাকে আমার পুরানো ডিপার্টমেন্টের দায়িত্ব দিয়েছেন এবং আমি আমার সর্বশক্তি নিয়োগ করে বাংলাদেশের পল্লী উন্নয়নের ব্যাপারে বলিষ্ঠ ভূমিকা রাখব। ব্রাজিল থেকে আনা গম নিতে কাউকে বাধ্য না করা এবং গম কেউ ফেরত দিতে চাইলে ফেরত নেওয়া সংক্রান্ত হাইকোর্টের পর্যবেক্ষণ ২৬ জুলাই পর্যন্ত স্থগিত করেছেন সুপ্রিম কোর্টের চেম্বার বিচারপতি। তবে এই গম খাবার উপযোগী বলে হাইকোর্টের রায় বহাল রেখেছেন আদালত। শুনানিতে অ্যাটর্নি জেনারেল বলেন, সরকার এবং একটি মন্ত্রণালয়কে বিব্রত করতে রাজনৈতিক উদ্দেশ্যে রিটটি করা হয়। ব্রাজিল থেকে আনা গম খাবার উপযোগী বলে বুধবারই রায় দিয়েছেন হাইকোর্ট। তবে এই গম কাউকে নিতে বাধ্য না করা এবং কেউ ফেরত দিতে চাইলে ফেরত নেওয়ার জন্য রায়ের পর্যবেক্ষণে বলা হয়। বৃহস্পতিবার এই পর্যবেক্ষণ স্থগিত চেয়ে সুপ্রিম কোর্টের চেম্বার বিচারপতির কাছে আবেদন করেন রাষ্ট্রপক্ষ। শুনানিতে অ্যাটর্নি জেনারেল মাহবুব আলম বলেন, ওই পর্যবেক্ষণ হাইকোর্টের রায়ের সাথেই সাংঘর্ষিক। শুনানি শেষে ২৬ জুলাই পর্যন্ত ব্রাজিলের গম নিতে বাধ্য করা এবং ফেরত নেওয়া সংক্রান্ত পর্যবেক্ষণ দুটি স্থগিত করেন চেম্বার আদালত। যদি কেউ মনে করে যে উনি গম নেবেন না এবং সেই ক্ষেত্রে ফেরত দিতে চাইলে ফেরত নিতে সরকার বাধ্য থাকবে। আমরা আজকে আপিল বিভাগে গিয়েছিলাম এই যুক্তিতে, একই সাথে যদি রুলটা ডিসচার্জ করা হয়, অর্থাৎ যিনি নাকি অভিযোগ নিয়ে গেছিলেন তার অভিযোগে যদি কোনো সারবত্তা না থাকে এবং সাথে সাথে আবার এইরকম একটি আদেশ যে কেউ ফেরত দিতে চাইলে গম ফেরত নিতে হবে, এটা সাংঘর্ষিক এবং বিপরীতমুখী। অ্যাটর্নি জেনারেল আরো বলেন, সরকার এবং খাদ্য মন্ত্রণালয়কে বিব্রত করতে রাজনৈতিক উদ্দেশ্যে গম নিয়ে রিটটি দায়ের করেন ঢাকা আইনজীবী সমিতির এক আইনজীবী, যার শুনানি করেন বিএনপির যুগ্ম মহাসচিব মাহবুব উদ্দিন খোকন। গম নিয়ে মামলাটি দায়ের করেছেন একজন রাজনৈতিক ব্যক্তি, যিনি বারের সম্পাদক এবং যিনি একটি বিশেষ রাজনৈতিক দলের সাথে যুক্ত এবং একটা পদ অধিকার করে আছেন। কাজেই আমরা প্রথমেই রাষ্ট্রপক্ষ থেকে বলা হয়েছে যে এটা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে এটা করা হয়েছে সরকারকে এবং সরকারের একটি মন্ত্রণালয়কে জনগণের কাছে তাদের ভাবমূর্তি নষ্ট করার জন্য। এছাড়া হাইকোর্টের এই পর্যবেক্ষণ বাতিল চেয়ে রাষ্ট্রপক্ষের আবেদনের শুনানি আগামী ২৬ জুলাই আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে অনুষ্ঠিত হবে। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। দুর্নীতির বিষয়ে খাদ্য মন্ত্রণালয় জিরো টলারেন্সে বিশ্বাসী। কেউ দুর্নীতি করলে তাকে ছাড় দেয়া হবে না বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম। সন্ধ্যায় রাজধানীর খাদ্য ভবনে বাংলাদেশ খাদ্য পরিদর্শক সমিতির আয়োজনে এক ইফতার অনুষ্ঠানে তিনি এই কথা বলেন। এই সময় তিনি সাংবাদিকদের বিবেকের বিরুদ্ধে কাজ না করার অনুরোধ জানান। তিনি আরো বলেন, দেশকে এগিয়ে নিতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। স্পষ্ট বলতে চাই, আমরা কিন্তু পরিষ্কার কথা, দুর্নীতির বিষয়ে আমরা জিরো টলারেন্স। কোন রকম কাউকে ছাড় দেওয়া হবে। অনেকের জায়গায় অনেক কথাবার্তা শোনা যায়, অনেক গুদাম সম্বন্ধে শোনা যায়। অনেক গুদামে আপনারা যে সমস্ত চাল আপনারা গুদামে আপনারা নেন, সংগ্রহ করেন, বিতরণ করেন, এইখানে অনেক রকম কথাবার্তা শোনা যায়। কোনো কথাবার্তা যাতে আমাদের কাছে ভবিষ্যতে না আসে। আমার সাংবাদিক বন্ধুরা, আমার মিডিয়ার ভাইরা যেরকম আচরণ করেছেন বা যেরকম অবস্থার সৃষ্টি করেছেন, খাদ্য একটা সংবেদনশীল একটা জিনিস, এটা নিয়ে আপনারা যে আচরণ করেছেন, আপনাদের বিবেকের কাছে আমি প্রশ্ন রাখলাম যে এটা করা আপনাদের ঠিক হয় নাই, হয়েছে কিনা আপনারা সেটা বুঝে দেখবেন। আদালতের রায়ের পর আমি বিশ্বাস করি আপনাদের ওই মিডিয়াতে টকশোতে বলেন বা আপনাদের সংবাদপত্রে বলেন, আপনারা এই সমস্ত অতিরঞ্জিত সংবাদ পরিবেশন থেকে বিরত থাকবেন, আমি আশা করব। নাশকতার ৫৬ মামলায় বিএনপি নেতা এম কে আনোয়ার, তরিকুল ইসলাম সহ ৪ নেতাকে ৪ সপ্তাহের আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট। ঈদের আগে সুপ্রিম কোর্টের শেষ কর্মদিবসে হাইকোর্টে হাজির হয়ে জামিন চাইলে উভয় পক্ষের শুনানি শেষে এই জামিন দেন আদালত।
এদিকে মির্জা ফখরুলের স্বাস্থ্য পরীক্ষার জন্য নতুন করে 5 সদস্যের মেডিকেল বোর্ড গঠনের নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ। 5 জানুয়ারির জাতীয় নির্বাচনের পর দেশব্যাপী নাশকতার অভিযোগে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ দলটির অনেক নেতাই কারাগারে, আবার অনেক নেতাই গ্রেফতার এড়াতে আত্মগোপনে রয়েছেন। ঈদের আগে বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের শেষ কর্মদিবস হওয়ায় নাশকতার মামলা থেকে আগাম জামিন পেতে হাইকোর্টে হাজির হন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুল আওয়াল মিন্টু, দলটির স্থায়ী কমিটির সদস্য এম.কে. আনোয়ার, তরিকুল ইসলাম ও বিএনপি নেতা আমানুল্লাহ আমান। এ 4 নেতায় 56টি নাশকতার মামলা থেকে জামিন চাইলে 4 সপ্তাহের আগাম জামিন মঞ্জুর করেন আদালত। আমাদের আইনের বিধানই রয়েছে যে কোনো আসামিকে গুরুতর অপরাধের কারণে জেলে রাখা যাবে না যদি তার সে পালিয়ে যাবে বা সাক্ষী টেম্পার করবে এরকম কোনো অভিযোগ না থাকে। এছাড়া বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ও বিএনপি নেতা গয়েশ্বরচন্দ্র রায়কে হাইকোর্টের দেয়া নাশকতার 5টি মামলায় জামিন স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের আবেদনের উপর কোনো আদেশ দেয়নি আপিল বিভাগ, ফলে তাদের জামিন বহাল রয়েছে। অ্যাটর্নি জেনারেল বলেন, আগাম জামিন দেওয়ার ক্ষেত্রে আপিল বিভাগের নির্দেশনা মানা হয়েছে কিনা তা খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে। জামিন দিতে হলে দেখতে হবে যে তার বিরুদ্ধে কি অভিযোগ আছে এবং এটার জনগুরুত্বপূর্ণ কতখানি, এবং এই অপরাধের জন্য যারা সাফার করেছে তাদের দিকটাও বিবেচনা নিতে হবে। তারপরে হাইকোর্ট বিভাগ যদি জামিন আজকে দিয়ে থাকেন, নিশ্চয়ই আদালতে আমাদের আইন কর্মকর্তা যারা আছেন তারা তাদের মতামত বা তাদের রিপোর্ট সাবমিট করবেন এবং সেটা দেখে আমরা প্রয়োজন বোধে আপিল বিভাগে যাব। এদিকে মির্জা ফখরুলের স্বাস্থ্য পরীক্ষার জন্য 5 সদস্যের মেডিকেল বোর্ড গঠন করে 12 জুলাই রিপোর্ট দিতে নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ। এরপরই পল্টন থানার নাশকতার 3 মামলায় জামিন বিষয়ে আদেশ দিবেন আদালত। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। সরকার আইনের নাম করে বেআইনিভাবে বিএনপি নেতাকর্মীদের কারাগারে বন্দী করছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। বিকেলে জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ গণপূর্ত কর্মচারী ইউনিয়নের ইফতার মাহফিলে তিনি কথা বলেন। এই সময় তিনি বিএনপি নেতাকর্মীদের সরকারের সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে সজাগ থাকার আহ্বান জানান। সরকার এমন আচরণ করছে যাতে মনে হয় যে কোনো অপরাধের জন্য সাজা না, কাউকে কষ্ট দেওয়ার জন্য সাজা দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে, কাউকে নির্যাতন করার জন্য সাজা দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। আইনের নামে বেআইনিভাবে আমাদের নেতা নেত্রীদেরকে কারাগারে আবদ্ধ করে রাখা হয়েছে। আরো নেতা নেত্রীদের আবদ্ধ করার চেষ্টা হচ্ছে, তাদেরকে নির্বাচনে অযোগ্য প্রমাণের চেষ্টা হচ্ছে, এবং সেটা করতে পারলেই শুধু ওনারা নির্বাচনে জিততে পারেন, ক্ষমতায় যারা আছেন তারা। রাত 11টার সময় আরো থাকছে। পরবর্তী আইনগত ব্যবস্থা নিতে মামলার নথিপত্র চেয়ে ফেলানীর বাবার ভারতীয় হাই কমিশনে আবেদন। বিএসএফ এর গুলিতে লালমনিরহাটে গরু ব্যবসায়ী নিহত। মেগা এবার বাজারে নিয়ে এসছে মেগা ফ্লোরোস্কেল ডাবল মনিটরিং এর মাধ্যমে আপনার ওজন মনিটরিং সম্ভব। আজ থেকে শুরু হলো ঈদকে সামনে রেখে ট্রেনের আগাম টিকিট বিক্রি। প্রথম দিনে দেয়া হলো 13 জুলাইয়ের টিকিট। তবে অন্যান্য বছরের তুলনায় স্টেশনের টিকিট প্রত্যাশীদের ভিড় কিছুটা কম দেখা গেছে। ঘরমুখো যাত্রীদের সুযোগ সুবিধা ও নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনা করতে সকালে কমলাপুর রেল স্টেশন পরিদর্শন করেছেন রেলমন্ত্রী ও র্যাবের মহাপরিচালক সহ রেলের ঊর্ধ্বতন কর্মকর্তারা। প্রতি বছরের মতো এবছরও রাত থেকেই অগ্রিম টিকিটের অপেক্ষায় কাউন্টারের সামনেই রাত পার করেছেন টিকিট প্রত্যাশী অনেকেই। তবে সকালে হয়তোবা কিছুটা হতাশই হয়েছেন তারা, কারণ অন্যান্য বছরের মতো এত লম্বা লাইন ছিল না এবার। দিনের বেলায় আসলে যদি টিকিট না পাই সিরিয়ালের বেশি পড়ে যায়, এই জন্য রাত 10টার দিকে আসছি, এখানেই খাইছি। হ্যাঁ, প্রতি বছরই এভাবে আসি। এবছর কি মনে হচ্ছে, কম মনে হচ্ছে না বেশি? আজকে তো মনে হয় কমই, অন্যবার আরো পিছনে থাকি। আজকে তো আরো প্রথম দিন ঈদের টিকিটটা, আর বৃষ্টি ছিল সকাল থেকে, এর জন্য বোধহয় লোকজন একটু কম। পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী সকাল 9টায় খুলে দেওয়া হয় কাউন্টারগুলো, শুরু হয় টিকিট বিক্রি। মোটামুটি অপেক্ষার ভোগান্তি ছাড়াই টিকিট পেয়েছেন টিকিট প্রত্যাশীরা। সকাল 10টায় রেলমন্ত্রী টিকিট বিক্রির পরিস্থিতি সরেজমিনে দেখতে কমলাপুর রেল স্টেশন পরিদর্শন করেন। জানান, যাত্রীদেরকে শতভাগ সেবা দেওয়ার চেষ্টা করছেন তারা। সময়মতো যাত্রীরা যাতে যেতে পারে। আমরা আমাদের যে ক্যাপাসিটি আছে তা তো সীমিত, এখন সীমিত ক্যাপাসিটি দিয়ে আমরা ম্যাক্সিমাম সেবা দিতে প্রস্তুত আছি। আগের অভিজ্ঞতা থেকে কিছু
সংগ্রহ করে আমরা এবছর সাজাতে চাই। আর রেলের মহাপরিচালক জানান, শিডিউল বিপর্যয় ঠেকাতে নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা। যে ট্রেনটা এখান থেকে যাবে দিনাজপুরে, সেটা যদি লেট থাকে সেটা টার্মিনেট করবে পার্বতীপুরে। পার্বতীপুর আমাদের ডেমো ট্রেন অ্যাভেলেবল থাকবে, প্যাসেঞ্জার গুলো দিনাজপুর থেকে নিয়ে আসবে, তার উঠে যাবে, এই প্যাসেঞ্জার গুলো দিনাজপুরে নেবে। হ্যাঁ, এতে করে আমাদের 3 থেকে 3.5 ঘন্টা আমরা হিসাব করছি, দেখছি যে টাইম সেভ হবে। অর্থাৎ দিনাজপুরের যে 4টা ট্রেন, এই 4টা ট্রেনের টাইমটা মিনিমাইজ করবো আমরা এইভাবে। রেলমন্ত্রীর পর সকাল 11টার দিকে র্যাবের মহাপরিচালকও স্টেশন পরিদর্শনে আসেন। তিনি জানান, ঘরমুখ যাত্রীদেরকে নিরাপত্তা দিতে রেল, নৌ, সড়ক সকল পথেই তৎপর থাকবে র্যাব। র্যাব বিস্তৃত পরিকল্পনা গ্রহণ করেছে। আমরা ইতিমধ্যে সকল ঢাকা শহর সহকারে বাংলাদেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে আমরা টেম্পোরারি ক্যাম্প স্থাপন করেছি। ঢাকা শহরের সকল বাস টার্মিনাল, লঞ্চ টার্মিনাল এবং ট্রেন টার্মিনালে আমাদের অস্থায়ী ক্যাম্প স্থাপিত হয়েছে, উদ্দেশ্য যাতে করে এখানে কেউ কোনো ধরনের যাত্রী কোনো ধরনের হয়রানির শিকার না হয়। ঈদের সময় রেলপথের মাধ্যমে সারা দেশে প্রতিদিন প্রায় 2.5 লক্ষ যাত্রী পরিবহনের লক্ষ্যমাত্রা নিয়েছে রেল মন্ত্রণালয়। রামিম হাসান, সময় সংবাদ, ঢাকা। এবার ঈদে যাত্রী পরিবহনের জন্য সারা দেশে 2,500 ছোট বড় বাস চালাবে বিআরটিসি। আর আগাম টিকিট ছাড়া হবে 10 জুলাই। ভোগান্তি এড়াতে মধ্যস্বত্বভোগীদের কাছে না গিয়ে সরাসরি কাউন্টার থেকে টিকিট কেনার পরামর্শ কর্তৃপক্ষের। মিজানুর রহমান কবিরের রিপোর্ট। বিআরটিসির ঢাকা অঞ্চলের 5টি ডিপোতে ঈদ উপলক্ষে চলছে গাড়ি মেরামত ও ফিটনেস পরীক্ষার কাজ। কর্তৃপক্ষের দাবি, নির্ধারিত সময়ের আগেই বাসগুলোকে ত্রুটিমুক্ত করা সম্ভব হবে। বছরের অন্যান্য সময়ে চলা পরিবহনের পাশাপাশি দেশের 272টি রুটে বিশেষ সার্ভিসের আওতায় চলবে 500রও বেশি পরিবহন। ব্রেক, সাসপেনশন এবং ইঞ্জিন, ইলেকট্রিক সব সিস্টেমের জন্য আমরা ভালো করে কাজটা করে এবং নিরাপদে লোকগুলো যেতে পারে, সেই জন্য আমরা এই কাজগুলো কমপ্লিট করে আমরা গাড়িগুলো ঈদের ভিতরে আমরা দিতে চেষ্টা করতেছি। সংশ্লিষ্টরা জানান, মতিঝিল, জোয়ারসাহারা, কল্যাণপুর, মিরপুর ও নারায়ণগঞ্জ ডিপো থেকে ঈদের আগে ও পরে 1 সপ্তাহের জন্য ঈদ সার্ভিস চলবে। টিকিট বিক্রির জন্য কাউন্টারগুলো প্রস্তুত করেছেন তারা। অ্যাডভান্স কেউ কাটতে চায়, সেই অ্যাডভান্সের সিস্টেম আমাদের আছে, চাহিদার উপরে ভিত্তি করে সেই ব্যবস্থা নেওয়া হবে। ঈদ সার্ভিস আমরা রাখছি এবং যে 550 বাস ছিল, এই 550 বাসই আমরা রাখবো। যদি আরো সংস্থান করতে পারি সেসব গাড়িও আমরা ওখানে দেওয়ার চেষ্টা করব। পরিবহন ও টিকিটের পর্যাপ্ত ব্যবস্থা রয়েছে দাবি করে প্রতিষ্ঠানটি জানায়, অন্যান্য বছরের মতো এবছরও চুক্তির ভিত্তিতে গাড়ি নেওয়া যাবে। তবে এই সুযোগে মধ্যস্বত্বভোগীরা টিকিটের বাড়তি দাম নেয় বলে অভিযোগ পাওয়া যায়। তাই ব্যক্তিগত উদ্যোগে টিকিট সংগ্রহের পরামর্শ তাদের। সরকারি যে ভাড়া তার উপরে আমরা নেই না, আর যদি কোনোভাবে কেউ রিজার্ভ গাড়ি নিয়ে নেয় তখন আমাদের নিয়ন্ত্রণ থাকে না, সেক্ষেত্রে একটু ভাড়া বেশি হয়ে যায়। তবে টিকিট কেটে যদি সাধারণ যাত্রীরা যায় তাহলে কম ভাড়ায় যেতে পারবে এবং সাশ্রয়ী মূল্যে যেতে পারবে। চালক ও সহকারীদের বিভিন্ন নির্দেশনার পাশাপাশি গাড়িগুলোতে নিরাপত্তা সরঞ্জাম নিশ্চিতের আশ্বাস বিআরটিসির। মিজানুর রহমান কবির, সময় সংবাদ, ঢাকা। ঈদে ঘরমুখ মানুষকে এবার মহাসড়কের কারণে দুর্ভোগ পোহাতে হবে না বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সড়ক ও জনপথ প্রকৌশল সমিতি আয়োজিত ইফতার মাহফিলে আজ মন্ত্রী এই মন্তব্য করেন। এ সময় তিনি আরো বলেন, অতীতের যে কোনো সময়ের চেয়ে মহাসড়ক ভালো রয়েছে। আমাদের প্রস্তুতি, আমি এটুকু বলতে পারি, বাংলাদেশের রাস্তা, সড়ক, মহাসড়ক, জাতীয়, আঞ্চলিক অতীতের যে কোনো সময়ের চাইতে এবার অনেক অনেক ভালো। মহাসড়কগুলোতে কোনো সমস্যাই হবে না, রাস্তার জন্য অ্যাটলিস্ট। অন্য কারণে মাইন্ডলেস, রেকলেস ড্রাইভিং এর জন্য যদি যানজট হয়, সেটার জন্য রোডস আর নট রেসপন্সিবল। দুর্নীতির কারণে বছরে জিডিপি প্রবৃদ্ধি 2 থেকে 3% ক্ষতিগ্রস্ত হয় বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। সামাজিক ও রাজনৈতিক সমস্যায় ক্ষতি হয় অন্তত প্রবৃদ্ধির 1%। সকালে এনইসি মিলনায়তনে 7ম পঞ্চবার্ষিক পরিকল্পনা নিয়ে উন্নয়ন সহযোগীদের সঙ্গে বৈঠকে তিনি কথা বলেন। 7ম পঞ্চবার্ষিক পরিকল্পনায় কর্মসংস্থান সৃষ্টি ও বিনিয়োগকে অগ্রাধিকার দেওয়া হবে বলে জানান তিনি। which shows that the cost of corruption in terms of growth rate. উন্নয়নের বড় বাধা দুর্নীতি। 2 থেকে 3% প্রবৃদ্ধি কম হয় দুর্নীতির কারণে। রাজনীতি ও সামাজিক সমস্যায় 1% মতো ক্ষতি হয়। তবে আমি বিশ্বাস করি অর্থনৈতিক শক্তি রাজনৈতিক শক্তিকে পরাস্ত করবে। 7ম পঞ্চবার্ষিকীতে 18.7 মিলিয়ন লোকের কর্মসংস্থান পরিকল্পনা আছে। বিনিয়োগও বড় লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। আশা করছি উন্নয়ন সহযোগিতা অব্যাহত রাখবে। This is what I believe in this government.
ঈদকে সামনে রেখে বৃষ্টি মুখর দিনে রাজধানীর শপিং মলগুলোতে চলছে বেচাকেনার ধুম। আজ সকাল থেকেই ঢাকার আকাশে থেমে থেমে বৃষ্টি, তবে এর মধ্যেও থেমে নেই মানুষের দৈনন্দিন কাজ আর ঈদের কেনাকাটা। সবচেয়ে বেশি ভিড় ছিল শপিং মলের সামনের রাস্তাগুলোতে, আর শপিং মলগুলোতে ছিল ক্রেতাদের উপচে পড়া ভিড়। বিক্রেতারা জানান, ঈদ যতই এগিয়ে আসছে ততই বাড়ছে বেচা বিক্রি। রোজার 21তম দিনে এসে বৃষ্টিকে উপেক্ষা করে অনেক ক্রেতাই ঘুরে বেরিয়েছেন শপিং মলগুলোতে, কিনে নিয়েছেন নিজের পছন্দের জিনিসটি। রাজধানীর মিরপুরে নিজ বাসা থেকে এক কলেজ ছাত্রীর গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত ওই ছাত্রী আমিনা আক্তার রেশমা রাজধানীর একটি বেসরকারি কলেজের একাদশ শ্রেণীর ছাত্রী। পুলিশ জানায়, রেশমার মা সকালে ফোন করে থানায় খবর দেন। পরে ঘটনাস্থলে পৌঁছে রেশমার রক্তাক্ত দেহ মেঝেতে পড়ে থাকতে দেখে পুলিশ। লাশ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ। এই ঘটনায় রেশমার মা বাবাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। পারিবারিক কলহের কারণে রেশমাকে হত্যা করা হতে পারে বলে ধারণা করছে পুলিশ। তার মাকে জিজ্ঞাসা করে যে এটা কিভাবে ঘটনাটা ঘটলো, তার মা বলল যে 9টা সাড়ে 9টার দিকে রেশমার বাবাকে তার সাথে রাখে সে বাইরে যায়। পরবর্তীতে সে 10:30 পৌনে 11টার দিকে আসে, আইসা দেখা যায় দরজা খোলা, তার বাবা নাই, বাসায় তার বাবা নাই। সে আইসা দেখা যায় মেয়ের গলা ধরে রক্ত পড়ছে, সে ফ্লোরে পড়ে রয়েছে। ওর আম্মার কথাবার্তা সন্দেহজনক, বিধায় তাদের ওর আব্বা এবং আম্মাকে জিজ্ঞাসাবাদ চলছে। ফেলানী হত্যা মামলার পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য মামলার নথিপত্র চেয়ে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনারের কাছে আবেদন করেছেন তার বাবা। গতকাল ডাকযোগে এই আবেদনপত্র পাঠান তিনি। আবেদনে বিএসএফ এর জেনারেল সিকিউরিটি ফোর্সের দেয়া দুবারের রায়ের কপি, অভিযুক্ত অমিয় ঘোষের বিরুদ্ধে দাখিল করা অভিযোগপত্রের কপি, ফেলানীর লাশের ময়না তদন্তের প্রতিবেদনের কপি, 2011 সালের 7 জানুয়ারি ভারতের কুচবিহার জেলার দিনহাটা থানায় বিএসএফ এর পক্ষ থেকে দাখিল করা জিডি এবং ওই দিন রেকর্ড করা মামলার এজাহারের কপি চাওয়া হয়েছে। এর আগে আইনি সহায়তা চেয়ে আইন ও সালিশ কেন্দ্রের নির্বাহী পরিচালক বরাবর আরও একটি আবেদন পাঠিয়েছেন ফেলানীর বাবা। 2011 সালের 7 জানুয়ারি কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার অনন্তপুর সীমান্ত দিয়ে দেশে ফেরার সময় ফেলানীকে গুলি করে হত্যা করে বিএসএফ। ভারতের হাই কমিশনার আছে, উনির কাছে একটা দরখাস্ত দিয়েছি যে আমার যত কাগজপত্র, যত আমাদের মেয়ের মেডিকেল রেকর্ড সব আমি চাই, কাগজপত্র আমি চাই আর আপিল করার জন্য। ফেলানীর বাবা ভারতীয় আদালতের রায়ের কপি সহ অন্যান্য যাবতীয় মামলার কাগজপত্র তিনি চেয়েছেন। এক্ষেত্রে তিনি ভারতীয় দূতাবাসের নিকট একটি আবেদন ইতিমধ্যে পাঠিয়েছেন। এই ক্ষেত্রে যদি বাংলাদেশের পক্ষ থেকে আমাদের কাছে কোনো সহযোগিতা চাওয়া হয়, আমরা আমাদের যতটুকু সহযোগিতার জায়গা আছে আমরা এটি করব। লালমনিরহাটে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর গুলিতে আবু সাইদ নামে এক গরু ব্যবসায়ী নিহত হয়েছেন। বিজিবির উপস্থিতিতে নো ম্যানস ল্যান্ড থেকে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লালমনিরহাট সদর হাসপাতালে পাঠিয়েছে পুলিশ। লালমনিরহাট 15 বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল বজলুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। বিজিবি জানায়, গত রাতে আবু সাইদ সহ আরো 4 জন গরু আনতে আদিতমারি উপজেলার লোহাকুচি সীমান্তে যায়। ভোরে গরু নিয়ে ফেরার সময় বিএসএফ তাদের লক্ষ্য করে গুলি ছুড়লে গুরুতর আহত হন আবু সাইদ। আহত অবস্থায় সীমান্ত অতিক্রম করে নো ম্যানস ল্যান্ডে এসে মারা যান তিনি। এই ঘটনায় ওই সীমান্তে সকাল 9:30 থেকে 10:30 পর্যন্ত বিজিবি বিএসএফ এর পতাকা বৈঠক হয়। বৈঠকে এই ঘটনার জন্য দুঃখ প্রকাশ করে বিএসএফ। ভারতের মধ্যপ্রদেশে ভর্তি কেলেঙ্কারির ঘটনা তদন্তে সিবিআইকে দায়িত্ব দিয়েছেন দেশটির সুপ্রিম কোর্ট। সেই সঙ্গে তদন্তে শীর্ষ আদালতের নজরদারির প্রয়োজন আছে কিনা তা জানতে 24 জুলাইয়ের মধ্যে সিবিআইকে নির্দেশও দিয়েছেন দেশটির সর্বোচ্চ আদালত। ভর্তি কেলেঙ্কারির ঘটনায় একের পর এক অস্বাভাবিক মৃত্যুতে ভারত জুড়ে তোলপাড় শুরু হয়েছে। মেডিকেল ও ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তি ও সরকারি চাকরির পরীক্ষায় অর্থ নিয়ে অনুত্তীর্ণদের ভর্তি ও চাকরি দেওয়ার ঘটনায় চাঞ্চল্য তৈরি হওয়ায় এই ঘটনায় চাপের মুখে পড়েছে বিজেপি সরকার। আর এই দুর্নীতির কথা প্রকাশের পর এর সাক্ষী থেকে শুরু করে ঘটনার সঙ্গে কোনো না কোনোভাবে সংশ্লিষ্ট 48 জনের রহস্যজনক মৃত্যু হয়েছে। পুলিশ এসব ঘটনাকে আত্মহত্যা বললেও বিরোধীদের অভিযোগ ভর্তি কেলেঙ্কারির ঘটনার সঙ্গে এসব মৃত্যুর যোগসূত্র রয়েছে। এরই প্রেক্ষিতে সুপ্রিম কোর্টের নজরদারিতে এই ঘটনায় সিবিআই তদন্তের দাবি জানিয়ে সুপ্রিম কোর্টে আবেদন করেন কংগ্রেসের সাধারণ সম্পাদক ও মধ্যপ্রদেশের সাবেক মুখ্যমন্ত্রী দিগ্বিজয় সিং।
বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার ওয়ানডে সিরিজ প্রসঙ্গ। প্রোটিয়াদের বিপক্ষে জেতাটা কঠিন, তাদের বিপক্ষে জিততে হলে সামর্থ্যের চেয়ে বেশি খেলতে হবে বলে মন্তব্য করেছেন টাইগার অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। অন্যদিকে টি-20-র তুলনায় ওয়ানডে ফরম্যাটে বাংলাদেশকে কঠিন প্রতিপক্ষ বলে মন্তব্য করেছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক হাশিম আমলা। এদের সাথে কাজটা অনেক কঠিন হবে, যেটা আমি আগেও বললাম যে এদের থেকে সব ডিপার্টমেন্টে আমাদের এক স্টেপ এগিয়ে থাকতে হবে, হুইচ ইজ ভেরি ডিফিকাল্ট। কিন্তু আমরা কনফিডেন্ট যে আমরা যদি চেষ্টা করি, মাঠে অনেক হার্ডওয়ার্ক করি, তো অবশ্যই আমাদের পক্ষে এটাও সম্ভব যে আমরা ভালো খেলে জিততে পারবো। তো এই মুহূর্তে আসলে আমি বলতে পারছি না যে একটা ম্যাচ বা দুইটা ম্যাচ, এইগুলো এই মন্তব্যে আমার এখনই যাওয়া ঠিক না। ঘরের মাঠে টি-20 তুলনায় বাংলাদেশ ওয়ানডেতে কঠিন দল, দারুণ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ সিরিজ হবে। তবে এই সিরিজে স্পিনাররাই পার্থক্য গড়ে দেবে। বাংলাদেশের স্পিনাররা দারুণ বোলিং করে, তবে আমাদের ইমরান তাহির, এবি ডিলি ও ডুমিনিউ দুর্দান্ত। রাত 11টার সময় পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। স্থানীয় সরকার মন্ত্রীর পদ থেকে সৈয়দ আশরাফুল ইসলামকে অব্যাহতি, থাকবেন দপ্তরবিহীন। দায়িত্ব পেলেন খন্দকার মোশাররফ হোসেন। ব্রাজিলের গম বিতরণ বিষয়ে হাইকোর্টের পর্যবেক্ষণ 26 জুলাই পর্যন্ত স্থগিত করলেন চেম্বার আদালত। রাজনৈতিক উদ্দেশ্যে এই রিট করা হয়েছিল, মন্তব্য অ্যাটর্নি জেনারেলের। নাশকতার 56 মামলায় ঈদের আগে জামিন পেলেন বিএনপির 4 নেতা। মির্জা ফখরুলের স্বাস্থ্য পরীক্ষার জন্য আবারও 5 সদস্যের মেডিকেল বোর্ড গঠনের নির্দেশ। ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু, আজ দেয়া হলো 13 জুলাইয়ে। সর্বোচ্চ সেবা দেওয়ার কথা জানালেন মন্ত্রী। ঈদে বিআরটিসির আগাম টিকিট বিক্রি শুরু কাল। এবং কাল সিরিজের প্রথম ওয়ানডেতে নামছে বাংলাদেশ দক্ষিণ আফ্রিকা। দারুণ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াই হবে, মন্তব্য দুই দলের অধিনায়কের। পার্থক্য গড়ে দেবেন স্পিনাররা। দর্শক, এই ছিল রাত 11টার সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। সঙ্গে থাকুন সময়।